नमस्कार सकलके केमन आছেন सबाई आशा करी भालो आছেন। आपनादेर वेलकाम जानाई शिहरণের 34 नम्बर एपिसोडे। आज के आमार संगे रयेछे एकटी हाड़ हिम करा भूतेर सत्य घटना। এই ঘটনাটি পাঠিয়েছে আমারই একটি বন্ধু, তার নিজের সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা। এটি একটি স্পেশাল এপিসোড হতে চলেছে, খুবই স্পেশাল এপিসোড। আর কিছু কারণবশত তার নাম সে উল্লেখ করেনি। গল্পটি সে যেভাবে পাঠিয়েছে আমি সেভাবেই আপনাদের শোনাচ্ছি। আপনারা সাথে থাকুন এবং গল্প শুনুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন পরবর্তী ঘটনা শোনার জন্য। তাহলে যাওয়া যাক মেন ঘটনায়। আতঙ্কের শেষ ঠিকানা মানেই শিহরণ উইথ কার্তিক। তিনি লিখেছেন, শিহরণের প্রিয় শ্রোতারা, আমি শিহরণ চ্যানেলের সেকেন্ড পার্সন। বিশেষ কারণ সাপেক্ষে আমার সঙ্গে ঘটে যাওয়া এক বাস্তবসম্মত ঘটনা উল্লেখ করতে চলেছি আপনাদেরকে। আমার বাড়ি এক সুন্দর গ্রামে। গ্রামের নাম বৈকুণ্ঠপুর। আমি একজন সাধারণ বাড়ির ছেলে। আমার পরিবারের সদস্য সংখ্যা 7 জন ধরতে গেলে বলা যেতে পারে। এটি একটি জয়েন্ট ফ্যামিলি এবং আর 5টা বাঙালি পরিবারের মতোই আমাদের বাড়িও ছিল আত্মান্ধিক ও দেবদেবীর প্রতি আমাদের শ্রদ্ধা। আমাদের বাড়ি যেহেতু গ্রামে, তাই আমাদের এইদিকে ভৌতিক ঘটনা, ভূত, পিশাচ, পেতনি এইসব জিনিস প্রায়ই শোনা যায়। আমি জানি আপনারা যারা শহরে বড় হয়েছেন তারা হয়তো আমার এইসব কথায় বিশ্বাস নাও বা করতে পারেন। আমাদের এইদিকে প্রায় শোনা যেত যে কোনো মহিলা বা কোনো পুরুষকে নাকি ভূতে ধরেছে। এইসব বিষয়ে আপনারা হয়তো আজগুবি কথা বলে মনে করবেন, কিন্তু আমরা আমাদের বড়দের মুখ থেকে এইসব কথাগুলো শুনে আসছি। এইসব নাকি হয়েই থাকে। ছোট থেকে আমরা এইসব ঘটনা শুনছি এবং দেখে আসছি, তাই এইসবের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রয়ে গেছে। এইসব কথা অবাস্তব বলে মনে হতে পারে আপনাদের। আপনারা যারা শুভ শক্তিতে বিশ্বাস করেন তারা অস্বীকার করতে পারবেন না যে শুভ শক্তির পাশাপাশি অশুভ শক্তিরও অস্তিত্ব আছে এই জগতে, কিন্তু তাদের কোথাও না কোথাও অস্তিত্ব রয়েই গেছে। যাই হোক, মেন ঘটনায় ফিরে আসি। আমার পিসির ছেলে ছোট থেকে আমাদের কাছে বড় হয়ে ওঠা। তার কাজের উদ্দেশ্যে তাকে প্রায়ই বাইরে যেতে হতো। তখন আমার বয়স 12 কিংবা 13 হবে। আর বাকি দিনের মতোই দাদার কাছে একটি কাজের প্রস্তাব আসে। তাকে নাকি ঘর ছেড়ে বাইরে কাজের উদ্দেশ্যে যেতে হবে। সেটা ছিল আমাদের গ্রাম থেকে অনেকটাই দূরে। আর দাদা কোথাও বাইরে গেলে আমার খারাপ লাগতো, কিন্তু অন্যদিকে ভালো লাগতো, কারণ সে বাইরে থেকে আসার পথে আমার জন্য নানা রকমের খাবার জিনিস এবং কিছু উপহার আনতো, যা আমার কাছে খুবই আনন্দের ছিল। 1 সপ্তাহ কাজ করার পর দাদা বাড়ি ফিরে আসে। আমার তো আনন্দের ঠিক থাকে না যে দাদা কী এনেছে আমার জন্য। দাদা আমাকে খুবই ভালোবাসতো। সে কোনোদিন আমাকে মারতো না এবং বকতোও না। দাদা আসার কিছুদিন পর থেকে তার মধ্যে কিছু অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গেল। সে একাই নিজের মনে কিছু কথা বলতে থাকে। আমরা জিজ্ঞেস করলে সেগুলোকে এড়িয়ে যেত। দিন দিন এইসব কীর্তিকলাপ তার আরও বৃদ্ধি পেল। হঠাৎ থাকতে না থাকতে সে বড় বড় চোখ বার করে গা ঝিনকে ওঠে এবং বলতে থাকে আমার কাছে নাকি দেব শক্তি আছে, মানে আমার কাছে নাকি ঠাকুরের অবস্থান আছে। আর আমাদের তখন চিলেকোঠার মধ্যে ঠাকুর ঘর ছিল। সে মাঝরাতে সেই চিলেকোঠায় উঠে ধ্যান করতে বসত। আমরা যদি কোনো রকম আওয়াজ করতাম সে চেঁচাতো, বলতো নাকি চুপ কর, আমি এখন ধ্যানে বসেছি। তার দিন দিন এইসব আচরণে বাড়ির লোক ভয় পেতে থাকে। বাড়ির লোক এটাকে তেমনভাবে গুরুত্ব দেয়নি। তারপর আমাদের বাড়ির উপর নেমে আসে সেই অশুভ কালো ছায়ার প্রতিচ্ছবি। আমাদের বাড়ির লোক কোনো কিছু কাজ করতে গেলে তাতে অসাফল্য হতো। বাড়ির লোক প্রায় অসুস্থ হয়ে পড়ত, এমনকি আমার ঠাম্মাও অসুস্থ হয়ে গেল। তারপর বাড়ির লোক এই বিষয়টির ওপর গুরুত্ব দিল
এটার একটা কিছু উপায় বার করতেই হবে। তারপর আমার দাদাকে কিছু না জানিয়ে অন্য এক ঠাকুর বাড়িতে গেলাম। ওখানে আমাদের সঙ্গে হয়ে থাকা সমস্ত ঘটনা বর্ণনায় ওনাকে শোনানো হলো। উনি বললেন ওর কাছে কোনো শুভ শক্তি নাই, বরং অশুভ শক্তি অবস্থান রয়েছে। এটা শুনে আমরা অনেকটাই ভয়ভীত হয়ে উঠেছিলাম। সেই দিনই সন্ধ্যাবেলার দিকে দাদা কাজ থেকে যখন বাড়ি এলো, এসে সে আমাদের ওই ঠাকুর বাড়িতে যাওয়ার ঘটনা আমাদেরকেই বলল। সেটা শুনে আমরা স্তম্ভিত হয়ে উঠলাম যে ও কি করে জানলো যে আমরা ওখানে গিয়েছিলাম। এরপর সেই অশুভ জিনিসটা কখনো বাড়ির বড়কে বা কখনো অন্য কাউকে দেখা দিতে শুরু করলো। সেই অশুভ জিনিসটাকে কেউ তো দেখতে পায়নি স্পষ্টভাবে, কিন্তু হ্যাঁ, আবছা বুঝতে পেরেছে কালো এক ছায়া যেন তাদের কাছে দাঁড়িয়ে আছে, এবং যতক্ষণ সে থাকছে ততক্ষণ তাদের গা ভারী হয়ে যেত। বাড়ির বড়রাও কেউ আমাদের সামনে এইসব ঘটনা উল্লেখ করতো না, কিন্তু আমার জানার আগ্রহ ছিল। তখন অনেকটাই ছোট, যেন আমি ভয় না খাই, তাই তারা কেউ আমার সামনে এইসব জিনিসের উল্লেখ করতো না। একদিন আমার কাকা বলল নাকি সেই জিনিসটাকে দেখেছে। সেটি দেখতে গভীর কালো ছায়ার মতো, হাইট 4.5 ফুটের মতো, হাত পা ছোট ছোট, মুখটা নাকি বিকট ভয়ঙ্কর। এইসব জিনিস জানার পর আমার ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে গেল। তারপর অনেকগুলো দিনই কেটে গেল, এইসব ঘটনা আর আমাদের বাড়িতে ঘটল না। আমরা ভাবলাম এই জিনিসটা হয়তো চলে গেছে। তারপর এলো সেই রাত, বাড়ির 5 জন সদস্যরা বাইরে বেড়াতে গেছে পুরীর উদ্দেশ্যে। আমি তখন আমার রুমে একাই ঘুমাতাম। তখন আমার কাছে ফোন ছিল, ফোনে আমি গেম খেলছি নিজের মনে। গেম খেলতে খেলতে কখন যে 12টা বেজে গেল সেটা আমি বুঝতে পারিনি। তারপর মনে হলো না, অনেকটাই দেরি হয়েছে, এবার ঘুমানো যাক। সেই বলে আমি ফোনটা রেখে ঘুমালাম। আমি তখন গভীর ঘুমে। হঠাৎ কেমন গাটা ভারী হয়ে উঠল এবং ঘামতে শুরু করলো। আমি তখন অনুভব করছি কেউ যেন আমার রুমের ভেতর রয়েছে, কিন্তু চোখ খুলতে আমার সাহস হচ্ছে না। অনেকক্ষণ আমিও চৈতন্য অবস্থায় পড়ে রইলাম। আমার তখন মাথার মধ্যে সেই সব ঘটনা পুনরাবৃত্তি ঘটছে। এসব ঘটনা বাবা কাকারা উল্লেখ করেছিল। তখন আমার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত আমি ঘেমে যাচ্ছি। বুঝতে পারছি না আমি কি করব। কিছু না বুঝতে পেরে আমি সেই অবস্থানে ঠাকুরের নাম জপ করা শুরু করলাম। আবছা চোখ খুলতেই আমি বুঝতে পারলাম যে আমার রুমের দরজার পাশে কিছু একটা যেন দাঁড়িয়ে আছে। আমি আর চোখে সেটিকে দেখতে পাচ্ছি, কিন্তু না দেখার ভান করছি। খানিকক্ষণ ঠাকুরের নাম জপ করার পর জিনিসটি বাইরে বেরিয়ে যায় এবং আমি তখন নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলি। হাত পা আমার ঠান্ডা হয়ে গেছিল। এই মুহূর্তে তারপর মাথার কাছে রাখা ফোনটা উল্টে দেখি তখন রাত প্রায় 2টো। আমার সাহস হচ্ছিল না যে বিছানা থেকে নেমে বাইরে যাই। সেই সময়টুকু আমি ভাবছিলাম যে রাতটা আমি কিভাবে কাটাবো। যাই হোক, ফোন ঘাঁটতে ঘাঁটতে প্রায় আমি ভোর 4টে নাগাদ পর্যন্ত ফোনটা ইউজ করলাম। তারপর ভোরের আজান দিতেই আমি নিশ্চিন্তে ঘুমালাম। সকালে এইসব ঘটনা বাড়ির সদস্যদের উল্লেখ করতে তারা গভীর চিন্তায় পড়ে যায় এবং ঠিক করে বাড়িতে যজ্ঞ করবে। সেই অনুযায়ী বাড়িতে 5টি পুরোহিত দ্বারা মহাযজ্ঞের আয়োজন করা হয় এবং তিথিলগ্ন অনুযায়ী বাড়িতে মহাযজ্ঞ শুরু হয়। তারপর থেকে সেই শুভশক্তি আর কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি আমাদের বাড়িতে। তো এই পর্যন্ত ছিল গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আশা করি গল্পটি ভালোই লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে গল্পটি। আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্টে অবশ্যই জানান। এবং যারা আপনারা গল্প পাঠাচ্ছেন, আশা করি এরকম গল্প আরও আপনাদের কাছ থেকে পাবো এবং শিহরণ চ্যানেলে তুলে ধরবো। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।